ইবাকা কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করে সালার অনেকক্ষণ ধরে নিশ্চুপ হয়ে আছে। ইবাকার মনে হলো সালার হয়তো কথা বলতে আগ্রহী নয়। না, এতটুকু দার্শনিক তো আমি নিজেও। সালার হেসে বলে, তারপর তুমি আমেরিকা থেকে এখানে কিভাবে ফিরে এলে? যে প্রশ্নটি সালারকে সব সময় ভাবাতো তা এখন সে বলল, রেভারেন্ড জনসনের কাছে আমি একটি জিনিস শিখেছি, আর তা হলো আপন মানুষের জন্য আত্মত্যাগ, নিজস্ব সত্তা পেরিয়ে অন্য কারো কথা ভাবা। আমেরিকা খুব ভালো ছিল, সেখানে আমার উৎকৃষ্ট ভবিষ্যৎ ছিল, কিন্তু ওটা শুধু আমার ভবিষ্যৎ, আমার জাতির জন্য কিছুই না। আমি কঙ্গোর এক খর্বকার, তুচ্ছ কৃষ্ণাঙ্গ মানুষ, আর আমেরিকাতে আমি কঙ্গোরই একজন হয়েছিলাম, কিন্তু আমেরিকা ছেড়ে কঙ্গোতে আমি অন্য কিছু হওয়ার স্বপ্ন নিয়ে ফিরেছি। ইবাকা বিস্তারিত বলে চলেছে। আর সেই স্বপ্নটি কি? কঙ্গোর প্রধানমন্ত্রী হওয়া। সালারের মুখে একচিলতেই হাসি ফুটে ওঠে। তুমি সজোরে হাসলে না? ইবাকা প্রতি উত্তরে বলে, তুমি হাসার মতো কিছু বলনি। হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পড়াশোনা করি, তোমার এমন বড় স্বপ্ন দেখা উচিত। ইবাকা এবার সালারের কথায় হেসে ফেলে। এই মাসগুলো সালারের প্রচণ্ড দুশ্চিন্তায় কাটছে। কি করা উচিত আর কি করা সম্ভব, এ দুটোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সে ইবাকাকে সাহায্য না করলেও ইবাকা যেভাবে নিজের অধিকারের জন্য আপ্রাণ সংগ্রাম করছে, সালারের দৃঢ় বিশ্বাস খুব শীঘ্রই কিংবা অল্প সময়ের ব্যবধানে বিশ্বব্যাংকের মুখে এক বিশাল কেলেঙ্কারির কালিমা লেপন হয়ে যাবে। প্রতিরক্ষামূলক পদক্ষেপের সময় এখন পেরিয়ে গেছে। পেট্রোস ইবাকা কেবল এক দরিদ্র কিংবা সোয়াহিলি ভাষাভাষী খর্বকার একজন কৃষ্ণাঙ্গ নয়, যাকে কঙ্গোর জঙ্গলের মাঝে সীমাবদ্ধ রাখা যায়, বরং সে এমন একজন মানুষ যে তার জীবনের একটি বড় অংশ আমেরিকায় কাটিয়েছে। সেখানে তার পরিচিত উচ্চপদস্থ সহপাঠীরা আছে। সেই বন্ধুত্বের সম্পর্কগুলো সাময়িকভাবে তার কোনো কাজে আসছে না বলে হীনমান্য হয়ে পড়েনি সে, বরং বিভিন্ন দিক থেকে আরও অধিক শক্তিশালী রূপে ফিরে এসেছে। এখন সে কেবল তার পিগমি জনগোষ্ঠীর কণ্ঠস্বরই নয়, বরং এখন বান্টু গোত্রের বহু মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে, যারা পিগমিদের মতোই জঙ্গলের ওপর নির্ভরশীল এক জাতি। সালার পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার আগেই বিশ্বব্যাংকের মাধ্যমে স্বার্থলোভী মানুষদের চোখে পড়ে যায়। তারা তাকে ইবাকার সঙ্গে মেলামেশা করতে লক্ষ্য করে। সালারের উপর নজরদারি শুরু হয়। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ইংল্যান্ডের একটি পত্রিকা পেট্রোস ইবাকার সরবরাহ করা তথ্য যাচাই করে একটি কভার স্টোরি প্রকাশ করে। তাতে কঙ্গোর বৃষ্টি অরণ্য অঞ্চলগুলোতে পিগমি ও বিশ্বব্যাংকের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। সেই প্রতিবেদনে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে বহু আপত্তি তোলা হয়। ফলে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে যেন তোলপাড় শুরু হয়ে যায়। বিশ্ব মিডিয়া এই ঘটনা নিয়ে কোনরূপ সংবাদ প্রচার ও কভারেজ দমন করার চেষ্টা করার আগেই ইউরোপ ও এশিয়ার বহু দেশের খ্যাতিনামা পত্রিকাগুলোতে সেই নিবন্ধ পুনর্মুদ্রিত হয়ে যায়। বিশ্বব্যাংকের অভ্যন্তরীণ ও এই অস্থিরতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই সময় সালার সিকান্দার বিশ্বব্যাংকের সদর দপ্তরে কঙ্গোতে চলমান প্রকল্পগুলো নিয়ে একটি বিস্তারিত ইমেল পাঠায়। তাতে সে পরিবেশগত বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য সংযুক্ত করে। তাতে প্রমাণ করে এভাবে নির্বিচারী বৃক্ষনিধন পরিবেশগত ভারসাম্যহীনতার একটি বড় পূর্বাভাস দিচ্ছে। একটি মানবিক বিপর্যয়ের পাশাপাশি সালারের এই চিঠি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জন্য তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তারপর থেকেই বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে সালারকে হুমকি দিতে শুরু করে। এই প্রকল্পগুলো পরিচালনাকারী কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার এখন দিচ্ছে। এখন ব্যাংকের নিজস্ব কান্ট্রি হেড সালার সিকান্দার নিজেই যদি তাদের বিরোধিতা করে, তাহলে কোম্পানিগুলো
এবং তাদের পেছনে থাকা আন্তর্জাতিক শক্তিগুলো নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারে না। আর তাই তারা সালারের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। এটি সাধারণ কোনো পরিস্থিতি হলে এতক্ষণে সালার সিকান্দারকে পদত্যাগপত্র দিয়ে অত্যন্ত অপমানজনকভাবে চাকরিচ্যুত করা হতো, কিন্তু এখন তাকে চাকরিচ্যুত করলে আন্তর্জাতিক মিডিয়াগুলোর কৌতূহল আরও বৃদ্ধি পাবে। ফলে চায়ের কাপের ঝড় কাপের বাইরেও ছড়িয়ে পড়বে। বিশ্বব্যাংকের এই নির্বর্তিতামূলক পদক্ষেপ নেওয়া উচিত ছিল না, বরং তাই ইমেলের জবাব সতর্কবার্তার মতো করে দিল। তার সরল অর্থ হল সালার যেন নিশ্চুপ হয়ে যায়। আর সালারের কাছেও এটি অপ্রত্যাশিত মনে হয়নি। ব্যাংক শুধু তার ইমেলের বিশ্লেষণকেই অপছন্দ করেনি, বরং পেট্রোস ইবাকার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দ্য গার্ডিয়ানে প্রকাশিত কভার স্টোরির দায়ও তার ওপর চাপিয়ে দেয়। ইবাকার সঙ্গে তাকেও সেই প্রতিবেদনে উল্লেখিত তথ্যের সংগ্রাহক যোগদানদাতা হিসেবে অভিযুক্ত করে। এই অভিযোগ সালার সিকান্দারের পেশাগত জীবনে এক কলঙ্কের মতো। সালার পেট্রোস ইবাকার প্রতি সহানুভূতিশীল ছিল, তার দ্বারা প্রভাবিত হয়েছে এবং তার সাথে সব সময় যোগাযোগ রেখেছে। তবু কখনো সে তার সঙ্গে ব্যাংকের কোনো তথ্য বা নথি নিয়ে আলোচনা করেনি। ইবাকা কোথা থেকে এসব তথ্য বা নথি সংগ্রহ করেছে ইবাকা ছাড়া তা আর কেউ জানে না। তাদের পাঠানো সতর্কবার্তার জবাবে সালার ব্যাংকে পদত্যাগের প্রস্তাব করল, কিন্তু এখন তার মনে হচ্ছে তাকে পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে। তার ফোন কলগুলো আড়িপেতে শোনা হচ্ছে এবং তার মেলগুলো হ্যাক করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তার অফিসের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। ব্যাংকের অসন্তোষ ও নির্দেশনা সত্ত্বেও সে ইবাকার সঙ্গে না মেলামেশা বন্ধ করল আর না যোগাযোগ বিচ্ছিন্ন করল। পদত্যাগ প্রস্তাবের সঙ্গে সালার বিশ্বব্যাংক কঙ্গোর বনাঞ্চল প্রকল্পের বিরুদ্ধে তার একটি বিস্তারিত প্রতিবেদনও পাঠায়। সেটি সে তার নিজস্ব অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে প্রস্তুত করেছে। ফলে প্রত্যাশিতভাবেই তাকে ওয়াশিংটনে তলব করা হলো। এই পরিস্থিতি সম্পর্কে ইমামার কোনো ধারণাই নেই। সে সন্তান সম্ভবা, তাই সালার তাকে কোনো চাপের মধ্যে রাখতে চাচ্ছে না। এসবে ইমামাকেও জড়াতে চাচ্ছে না। সব কিছু ঠিক আছে তো সালার? রাতে ইমামা সালারের ব্যাগ প্যাক করতে করতে হঠাৎ তাকে প্রশ্ন করে। পাশেই সালার তার ব্রিফকেস গোছাচ্ছে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছো কেন? প্রত্যুত্তরে সালার তাকে জিজ্ঞেস করে, তুমি ওয়াশিংটনে কেন যাচ্ছ? ইমামা মূলত তার আশঙ্কাকে কোনো সঠিক প্রশ্নে প্রকাশ করতে পারছে না। মিটিং আছে, আমি তো এমনিতেই নানান জায়গায় আসা যাওয়া করি, এবার কেন এমন প্রশ্ন করছো? ব্রিফকেস বন্ধ করতে করতে সে ইমামার দিকে তাকিয়ে বলে, আগে কখনো তোমাকে এতটা অস্থির দেখিনি। কয়েক মুহূর্ত সালার কিছুই বলতে পারে না। চেষ্টা করেও তার চেহারা স্বাভাবিক করতে পারল না। না, তেমন কোনো বড় সমস্যা নয়। এতটুকু হতে পারে চাকরিটা আমার ছেড়ে দিতে হবে। ইমামার কাঁধে হাত রেখে বলতে বলতে কথার ভঙ্গি যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে সালার। এবার ইমামার হতভম্ব হওয়ার পালা। চাকরি ছাড়তে হবে মানে কি? তুমি তো তোমার চাকরি নিয়ে খুব খুশি। ছিলাম, কিন্তু এখন আর নই, সংক্ষিপ্ত উত্তর করল সালার। কিছু সমস্যা আছে, ফিরে এসে তোমাকে বলবো। তুমি নিজেও বাচ্চাদের খেয়াল রেখো। তারা কোথায়? দেখছি না তো। কোথায়? খুব সহজেই প্রসঙ্গ পাল্টে দিল সালার। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই পরিস্থিতিতে ইমামা ও তার ছেলে মেয়েকে কিনশাসায় একা রেখে যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু এর কোনো সমাধানও তার কাছে নেই। ইমামার গর্ভাবস্থার শেষ মাস চলছে, ফ্লাইটে ভ্রমণ করতে পারবে না সে। এদিকে ওয়াশিংটনের এই মিটিং স্থগিত বা বাতিল করার কোনো উপায়ও তার কাছে নেই। তুমি তোমার নিজের ও বাচ্চাদের খেয়াল রেখো। আমি মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, জলদি ফিরে আসবো। বলতে বলতে সালার বাচ্চাদের রুমের দিকে গেল। নীরবে ঘুমন্ত জিব্রিল ও ইয়ানাকে আদর করল। কয়েক ঘন্টা
পরই তার ফ্লাইট। আমি না আসা পর্যন্ত পরিচারিকাকে কাছেই রাখবে। ইমামাকে নির্দেশনা দিতে দিতে বলে, আমাদের নিয়ে চিন্তা করো না তুমি, 3 দিনেরই তো ব্যাপার। তুমি তোমার মিটিংয়ের দিকে মনোযোগী হও, আশা করি সব কিছু সুন্দর হবে। ইমামা মূলত তার মিটিং নিয়েই দুশ্চিন্তা করছে। 8 ঘন্টার ভেতরই তাকে বের হতে হবে। জিনিসপত্র রেডি। শেষ 1 কাপ চা পানের জন্য তারা লাউঞ্জে এসে বসেছে। চায়ে প্রথম চুমুক দেওয়ার আগে সালার তাকে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় বাসবো। ইমামা তার চায়ের কাপ ওঠাতে ওঠাতে থমকালো, অতঃপর হাসলো। বহুদিন পর আজ কোথাও যাওয়ার আগে এমন কথা বলছে। সব কিছু ঠিক আছে তো? ইমামা এখন তার হাতে আলতো চাপড় দিল। সালার মৃদু হেসে চায়ের কাপ তুলে নেয়। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু তোমাকে একা রেখে যাচ্ছি বলে দুশ্চিন্তা হচ্ছে। একা তো নই আমি, জিব্রিল আর ইয়ানা আছে আমার সাথে। তুমি চিন্তা করো না। সালার চায়ে চুমুক দিল। ইমামাও চা খেতে লাগলো, কিন্তু তার মনে হলো সালার যেন তাকে কিছু বলতে চাচ্ছে। তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ? জিজ্ঞেস না করে থাকতে পারল না সে। সালার চা খেতে খেতে হচকালো, তারপর হেসে ওঠে। ইমামা সবসময় তাকে বুঝে ফেলে, সব সময়। একটা কথা বলতে চাই, কিন্তু এখন নয়, ফিরে এসে বলবো। সালার চায়ের কাপ নিচে নামিয়ে বলে, তোমার এই অভ্যাস আমার একদম অপছন্দ। প্রতিবার কোথাও যাওয়ার আগে আমাকে অস্থির করে যাও। আমি ভাবতেই থাকবো, না জানি কি না কি বলবে। ইমামা সব সময়ের মতো মন খারাপ করল। তার অভিযোগ একদম অযৌক্তিক নয়। সালার সত্যি সবসময় এমনটাই করে, আর তা ইচ্ছে করেই করে। আচ্ছা, আর কখনো করব না। হাসতে হাসতে উঠে দাঁড়ায় সালার। তার যাওয়ার সময় হয়ে গেছে। বাহু মেলে ইমামাকে শেষবারের মতো বুকে টেনে নিল। সব সময়ের মতো উষ্ণ এক আলিঙ্গন। আই উইল মিস ইউ, তাড়াতাড়ি ফিরো। ইমামা সবসময়ের মতো আবেগপ্রবণ হয়ে পড়ে, আর সবসময়ের মতোই সে একই কথা বলে। সালারকে বিদায় জানাতে পর্যায়ে এসে দাঁড়িয়েছে ইমামা। তার গাড়ি স্টার্ট হতেই বিদায়ের ভঙ্গিতে চলন্ত গাড়ির দিকে হাত নাড়ালো। গাড়িটি এখন দ্রুত গতিতে লম্বা পোর্চ পেরিয়ে খোলা গেট ধরে বাইরে বেরিয়ে গিয়েছে। ইমার মনে হচ্ছে জীবন আর সময় দুটোই যেন থেমে গেছে। সালার যখনই কোথাও যায় সে এই একই অনুভবের শিকার হয়, আজও হচ্ছে। এদিকে গার্ড খোলা গেটটি এখন বন্ধ করে দিয়েছে। বিয়ের 6 বছর পর অনেক কিছুই বদলে যায়। জীবন যেন একটি নির্দিষ্ট ছকে চলতে শুরু করে, দিন যাপনের একঘেয়েমির ছকে। না চাইতেও মানুষ একটা বৃত্তের মধ্যে ঘুরপাক খেতে থাকে। 2 সন্তানের আগমন সালার ও ইমামার জীবনকেও অনেকটা সেই বৃত্তে নিয়ে এসেছে, যেখানে নিজেদের চাওয়া পাওয়া পেছনে পড়ে যায়। জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায় সন্তান। দাম্পত্য জীবনের শুরুতে যে ভয়, প্রত্যাশা আর ভুল বোঝাবুঝির জালে আটকে থাকে স্বামী স্ত্রী, তা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে, পরিণত হতে থাকে জীবন। তখন বিশ্বাসগুলো এক মুহূর্তের অবিশ্বাসে রূপ নেয় না, আর অবিশ্বাসগুলো এক মুহূর্তেই মিলিয়ে যেতে শিখে যায়। অভিমানগুলো হয় নীরব, বোবা। সম্পর্ক হয়ে ওঠে অভ্যাসের বাধা, আর জীবন তখন এমন এক রুটিনে পরিণত হয় যেখানে মানুষ দিন, সপ্তাহ বা মাস নয়, বছরের হিসাবও ভুলে যায়। ইমামাও ভুলে গিয়েছে। পিছনে ফিরে আর তাকাতে চায় না সে, কেননা পিছনে কেবলই স্মৃতি, আর স্মৃতিরা কেবল অক্টোপাসের মতো জড়িয়ে রাখতে চায়। পিছনে এখন আর তার কিছুই বাকি নেই, কেউ নেই। যারা আছে তাদের চোখে সে বহু আগেই মরে গেছে। বোর্ডরুমের পরিবেশ এখন আর আগের মতো নেই। গম্ভীরতা প্রতিটা বোর্ডরুমের একটি সাধারণ উপাদান হলেও আজকের পরিবেশের এই গম্ভীরতা নিছক গভীরতা নয়, তা এক ধরনের শীতলতা। এই শীতলতা কেবল
একজন বা দুজনের অঙ্গভঙ্গিতেই সীমাবদ্ধ নয়। বোর্ডরুমে উপস্থিত 7 জনের চোখে তা বিরাজমান এমন এক শীতলতা, যা দুর্বল মনের যে কোনো মানুষকেই মুহূর্তেই জ্ঞানশূন্য করে দিতে পারে। সকলের অভিব্যক্তিহীন চেহারা, ভয় ধরিয়ে দেওয়ার মতো দৃষ্টি, বিরস বদনে, শক্তভাবে চেপে রাখা ঠোঁট,